প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে, গরম লাগে আমার দুপুরে শিহরিত তোমার নূপুরে, ঝাঁপ দিব আমি প্রেমের পুকুরে কিন্তু ডুববো না। ও মে কাছে আসো না আমায় ভালোবাসো না এমন। সবাইকে স্বাগত বণিক বার্তার আয়োজন আলাপচারিতায়। আজ আমাদের সঙ্গে আছেন গায়ক জিএম আশরাফ। সম্প্রতি বরবাদ সিনেমার নিঃশ্বাস গানে তিনি কণ্ঠ দিয়েছেন। তার এই গান অনেকেই শুনেছেন, সবাই এই গানের প্রশংসা করছেন। তবে আশরাফ সাহেব কিন্তু এই অঙ্গনে নতুন নন। এর আগে তার বহু গান ভাইরাল হয়েছে, জনপ্রিয় হয়েছে। ভাইরাল একটু নেগেটিভ শোনায়, জনপ্রিয়ই বলি, তাই না? আচ্ছা, এর মধ্যে ছিল মাফ কইরা দেন, টাকলা সং, বোঝে না বউ, লাভ নাই। এখন বরবাদের এই গানের পরে তাকে মানুষ নতুন করে চিনছে, আমরাও চিনছি এবং চেনবার চেষ্টা করছি। সেই সূত্রেই তার সঙ্গে আজ বসেছি আলাপচারিতায়। কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। বরবাদের গানের পর থেকে একটা নতুন আপনি পরিচিতি পাচ্ছেন এবং নতুনভাবে আপনাকে আমরা চিনছি। তো বরবাদ সিনেমায় এই যে নিঃশ্বাস গানটি আমরা শুনলাম, এই গান এবং সিনেমার সঙ্গে যুক্ত হওয়ার গল্পটা আমাদের সঙ্গে যদি শেয়ার করেন। বরবাদ মুভিতে যে গানটি নিঃশ্বাস, এই গানটা আসলে বরবাদ মুভির যিনি ডিরেক্টর আছেন মেহেদী হাসান হৃদয় ভাই, ওনার সাথে আগেও কাজ হয়েছে আমার, তবে এরকম কাজ হয়নি, ওগুলা আরেকটু অন্যরকম গান ছিল। তবে এই বরবাদ সিনেমা শুটিংয়েরও আগে মেহেদী ভাই আমাকে ডেকে গল্পটা শোনালেন যে আমরা একটা মুভি বানাবো এরকম বরবাদ। তো বরবাদ মুভির স্টোরি কি, প্রোটাগনিস্ট কী করে, ওনার কী পছন্দ কী অপছন্দ, উনি এত ডিটেইলে বুঝিয়েছেন যে মানে আমার মনে হচ্ছিল যে আমি হয়তো দেখতে পাচ্ছি মুভিটা। তো এইটার কারণে যেটা হলো, বললো যে আমার গল্প শোনানোর কাজ শেষ, এখন আপনার কাজ, আপনি লিখেন, আপনি সুর করেন, আমাকে কিছু একটা দেন। তা আমি প্রথমে একটু কনফিউজ ছিলাম যে আমাকে দিয়ে এত সিরিয়াস গান, ইউজুয়ালি তো আমি এত সিরিয়াস গান করি না। তারপরেও চিন্তা করলাম ট্রাই করি, এখন তো নতুন সময় নতুন গান। তো ট্রাই করার পর আমরা প্রথমে বরবাদের সুর করি, লিরিক্স লিখি, ওনার কাছে ভালো লাগে। তারপর বললো একটা ভয়েস দিয়ে ডেমো রেডি করে ফেলেন। ডেমো রেডি করলাম। ডেমো রেডি করার পর যখন ওনাকে শোনাচ্ছি, উনি বললো আমরা সাকিব খানকে শুনিয়ে তারপর ফাইনাল অ্যাপ্রুভালটা নিব ওনার কাছ থেকে। আমরা ওকে ফাইন। এর ইন বিটুইন উনি আমাকে সাকিব খানের কিছু লুক দেখালেন যে বরবাদ সিনেমাতে আপনার হিরো দেখতে কেমন হবে, আপনি একটু দেখ, ফিলটা আর একটু বেড়ে যাবে। আমি বললাম ঠিক আছে। যখন দেখলাম আই ওয়াজ লাইক ও ওকে, দ্যাটস সামথিং, মানে মনে হচ্ছে পুরো একদম সেই ব্যাড অ্যাজ একটা লুক। তো আমি বললাম যে আচ্ছা ভাই, আমি এক কাজ করি, ডেমোটা আপনি শুনেন না, আমি আবার ভয়েস দিয়ে আপনাকে পাঠাচ্ছি, কারণ ওনার যে লুকটা, এই ম্যানলিনেসটার সাথে আমার মনে হয় আরো পাওয়ার ইম্প্যাক্ট প্রয়োজন। ফাইনালি আমরা রেডি করলাম, সাকিব ভাই নিজে অ্যাপ্রুভাল দিলেন। তো এই তো এখন মানুষ শুনছেন, তো আশা করি আরো শুনবে মানুষ, ভাল লাগবে সবার। এই যে আপনার এর আগে বেশ কিছু গান অনেক জনপ্রিয় হয়েছে এবং আপনি এগুলোর অ্যাপ্রিসিয়েশনও পেয়েছেন। তো সেগুলো আমার ধারণা ছিল সোশ্যাল মিডিয়া কিংবা ইউটিউবে কমেন্ট করে কিংবা হচ্ছে আপনাকে মেসেজ করে। এবার সিনেমায় গান হলো, প্লেব্যাক হলো অ্যাকচুয়ালি। তো আপনি নিশ্চয়ই সিনেমাটা হলে গিয়ে দেখেছেন দর্শকের সাথে। যখন গানটা বাজলো থিয়েটারে বা হলে, তখন দর্শকের একটা এক্সপ্রেশন ছিল, ওটা আপনি দেখলেন। সো ডিফারেন্সটা কীরকম ছিল এবং আপনার অনুভূতিটা কী ছিল? যেটা বললেন ভাইয়া যে এতদিন শুধু ইউটিউবের কমেন্ট অথবা পেজের কমেন্ট, আইডির কমেন্ট দেখতাম, বা কিছু ফ্রেন্ড সার্কেল বা চেনা পরিচিত যারা আছে মিউজিশিয়ান, ওদের কাছ থেকে ভালো ভালো টেক্সট মেসেজেস বা ডিরেক্ট কথা শুনতাম। বাট এতগুলো অজানা মানুষ একটা থিয়েটারে বসে এই গানটাকে ফিল করে, কেউ তালি দিচ্ছে, কেউ দাঁড়িয়ে যাচ্ছে, মানে এই ইমোশনটা যে যখন গানের সাথে অ্যাকশনটা হচ্ছে, ওরা এক্সাইটেড, ইমোশনাল অ্যান্ড অ্যাগ্রেসিভ অ্যাট দ্য সেম টাইম। আমি বুঝতে পারলাম যে আসলে মুভির ইম্প্যাক্টটা কোথায়। আসলে সিনেমা ইজ সিনেমা, এটার পুরাই আলাদা একটা ফিল। আর আমাদের মেগাস্টার সাকিব খান থাকাতে এই জিনিসটা মানে যতটুক যাওয়ার কথা তার থেকে হয়তো কয়েকশো গুণ দূরে চলে গেছে অনুভূতির জায়গা থেকে মানুষের। মেগাস্টার সাকিব খানের কথা বলছিলেন, তো গানটা যখন তৈরি করলেন বা আপনি তো স্টোরিটা বললেনই যে লুক দেখার পরে আপনি আবার চিন্তা করলেন যে একটু পাওয়ারফুল হওয়া উচিত ভোকালটা। তো আপনি কি চ্যালেঞ্জ ফিল করছিলেন বা কোনো নার্ভাসনেস ছিল? টু বি অনেস্ট, আমি অনেক লাইট হার্টেড মানুষ, অনেক চিল গান বানাই, চিল থাকি। তো এখানে আরিয়ান মির্জা যে ক্যারেক্টার, ও মাই গড, ও একদম চিল না। তো এই ক্যারেক্টারটা একদম মোটেও চিল না, উনি ইটস এ সিরিয়াস ডিল।
সো আমাকে আমি একটু শুরু করেছি, তো শুরু করার পর আমি আমার যিনি মিউজিক করেছেন আদিব কবির, আমার খুব ক্লোজ ছোট ভাই, তো আদিবকে বলতেছিলাম যে ব্রো গানটা শুরু তো করলাম, আমি কি করতে পারবো? তো পরে আদিব ওয়াজ লাইক ট্রাই করি, তো আমারও তখন মনে হলো লেটস ট্রাই করার পর আমি আসলে কি ফিল নেওয়ার চেষ্টা করছিলাম, যে আমি তো সবসময় জিএম আশরাফের মতো করে চিন্তা করি, একটু আরিয়ান মির্জার মতো চিন্তা করি, ওইখান থেকে আর কি অ্যাগ্রেশনটা বা এই অনুভূতির জোয়ারটা আসছে আর কি। এই যে মাফ করে দেন, মাফ কইরা দেন, রাইট, মাফ কইরা দেন আঞ্চলিক ভাষা, আপনি পুরান ঢাকার মানুষ, ওকে। সো মাফ কইরা দেন, আবার দেখতেছি বোঝে না বউ। কইরা দেন যখন করেছি তখন তো আমি বেশ একদম ইয়াং, মানে তো ওই সময় মাফ করে দেনটা, এটা মানুষ মনে করে এটা একটা ফানি গান, বাট আমি আজকে আপনাকে বলি যে গানটা হচ্ছে গিয়ে ইটস এ সিরিয়াস মেসেজ সং, যে ইফ ইউ আর ডুইং ড্রাগস ইউ আর গোনা এন্ড আপ লাইক দিস গায়। আমার মাফ করে দেন লাস্টের সিন হচ্ছে কি আমি রাস্তায় পড়ে আছি, শুয়ে আছি, লিটারেলি আমাকে শোয়ানো হয়েছে, আমার টি শার্ট পুরো বালিটারে লেগে অস্থির। তো এটা একটা মেসেজ ছিল যে নেশা করলে বা আপনি যদি এরকম লাইফ চুজ করেন আপনি এন্ড আপ হবে এরকম রাস্তায়। তো এটা একটা মেসেজফুল সং। মানুষ বলে যে এটা কি নেশাকে প্রমোট করা কিনা, ভাই না, এটাকে প্রমোট করা হচ্ছে কি যে নেশা করলেই এরকমই হবে আপনার সাথে। তো ওইটা একটা ফানি, মানে আমি ফানি ওয়েতে প্রেজেন্ট করি যাতে সবার বুঝতে সুবিধা হয়। টাকলা ওইটাও একটু অন্যরকম গান ছিল, দুষ্টামি, ওটা অ্যাকচুয়াল দুষ্টামির গান ভাই, পুরা দুষ্ট গান। বোঝে না বউটা কি মানে আমার কাছে রিয়ালিটি সং। ও আচ্ছা, রিয়ালিটি সং, আমি ভাবলাম এটা রোমান্টিক সং, বোঝে না বউ, আচ্ছা বোঝে না সে বোঝে না, সামথিং লাইক দ্যাট। বোঝে না বউ ইজ সামথিং যেটা আপনি বিয়ের প্রথম 3 মাসেই বুঝে যাবেন যে বোঝে না বউটা কি। সো আমার কাছে মনে হয় এটা আমার অনেক সিনিয়র ভাই, আবার অনেক সেম এজ ফ্রেন্ড, সব ভাই এত কিভাবে মিলে। পরে আমি বুঝতে পারলাম যে সবারই একই কাহিনী চলতেছে। তখন আমার বিয়ে হয় নাই, তো আমি জাস্ট গেস করলাম যে আমার আশেপাশের ভাই ব্রাদার আত্মীয় স্বজনের কি হচ্ছে। তো আমি ওইভাবে লিখার পরে দেখলাম কি মানুষজন খুব রিলেট করতেছে, তার মানে সবার বউরাই জ্বালাইতেছে সবাইকে। আপনি গানের সঙ্গে আপনার যাত্রাটা শুরু কবে এবং তারপরে কিভাবে এগোলেন? গানের সাথে আমার শুরুটা হচ্ছে গিয়ে প্রথম হচ্ছে গিয়ে আমি বাইরে থেকে আমার বিবিএ শেষ করে আসছিলাম মালয়েশিয়া থেকে। তো আসার পর এর আগে অনেক ইচ্ছা ছিল, বাট আমি আসলে একদমই মিডিয়ার বাইরের লোক, মানে আমার ফ্যামিলিতে দূর দূর পর্যন্ত মিডিয়া, আর্টস, কালচার এইগুলোর সাথে কোনো কানেকশন নাই, টিপিক্যাল পুরান ঢাকার ব্যবসায়ী মানুষ। তো ওইখান থেকে আমার মনে হলো যে আমি কিছু একটা করবো। সো আই মেট দিস ফ্রেন্ড নেম নাফিস, টিল ডে আই এম থ্যাঙ্কফুল টু হিম। তো ওর মাধ্যমে, ওর হাত ধরে আমার জাস্ট মনে হলো যে নর্মাল লাইফ থেকে মিডিয়া লাইফে ঢুকা, এরপর স্ট্রাগল করে আস্তে আস্তে এইটুকু আসা। তো আমার প্রথমে যেটা হচ্ছে আমি বুঝতাম না হাউ টু, এসে থাকে না একটা গাইডলাইন দেওয়া, তো ওরকম আমি কোনো গাইডলাইন পাইনি। টিল ডে আমি শিখছি, মানে প্রত্যেকবার ভুল করি, তারপর শিখি যে আচ্ছা পরের বার এটা করা যাবে না, ওই ভুল করি শিখি এটা করা যাবে না, বা কোনো কিছু মিস করে ফেলি, পরের বার বুঝি যে আচ্ছা এটা করা লাগবে। তো ওইভাবে 16 থেকে শুরু হয়। 16তেই আমি ফার্স্ট গানে চান্স পাই। ওটা একটা গ্রুপ প্রজেক্ট ছিল, 16তে 2টা কাজ, 17তে 3টা, এরকম করে আস্তে আস্তে কাজ বাড়তে থাকে। 19-এ ফার্স্ট মাফ করে দেন যখন বের হয়, তখন একটা আইডেন্টিটি ক্রিয়েট হয় যে এই লোকটা একটু অন্যরকম আছে। তো ওইটা আমার নিজস্ব পুরো আইডেন্টিটি ছিল। ওর পরে 20-এ টাকলা গান রিলিজ হয়, ওটা তো ইট ওয়েন্ট ম্যাসিভ। গরম লাগে আমার দুপুরে শুনে মনে হয় সবার গরম লেগে গেছে। একটু শোনান তো এটা খালি গলায়? হ্যাঁ একটু একটু, হ্যাঁ। আচ্ছা, তো টাকলা যে গান শুনে সবার গরম লাগছে আর যে গান শুনে বাংলাদেশে গরম বাড়ছে সেটা হচ্ছে গরম লাগে আমার দুপুরে, শিহরিত তোমার নূপুরে, ঝাঁপ দিব আমি প্রেমের পুকুরে, কিন্তু ডুববো না ও মে, কাছে আসো না আমায়, ভালোবাসো না এমন তাকে ভাবে নিয়ে, উড়াল দিও না। একটু হাইপ এখন, একটু আস্তে। তো এটা আর কি 20-এ রিলিজ পাওয়ার পর খুব ভালো হাইপড হয়, কিন্তু যেটা আজ এখন পর্যন্ত অনেক মানুষই জানে না যেটা আমার গাওয়া। সো মানে কিভাবে জানাতে হয় আমি ওটাও জানতাম না। এরপর 21 সালে করোনা যখন শুরু হয়, তখন তো অবভিয়াসলি সবারই খুব খারাপ অবস্থা, কাজ কমে গেছে, সবাই বাসায় বন্দি হয়ে গেছে। তখন এই যে বোঝে না বউ এই গানটা রিলিজ পায়, অ্যান্ড বাসায় বসে কাপলরা খুব রিলেট করছে যে আসলেই বউ থাকাটা হয়তো একটু এরকমই। তো বোঝে না বউয়ের পর আরও কিছু, তখন যেটা হয় আমার 3টা গান অলরেডি ভালোভাবে হওয়ার পর
আমার হঠাৎ করে যেটা হয়, এটা আমার মনে হয় আর্টিস্টিক একটা ব্লক আসে, যে আপনার বুঝতে হয় যে এরপরে আমি কি করব বা কোন দিকে যাওয়া উচিত। এরপরে আই টুক টাইম, ডিফারেন্ট জনরা এক্সপ্লোর করি যে আমি আসলে কোনটা করলে ভালো, কোনটা না করলে ভালো। এর মাঝখানে কিছু লেভেলের কাজ, এদিক ওদিককার কাজ করেছি, ওবিসি টিভিসিস। তারপরে 2023-এ আমি কনভারসেশনাল র্যাপ করার চিন্তা করলাম, যেটা আর কি মাফ করে দেন ভাই ওয়াজ ন্যারেটিভ র্যাপ, স্লো ন্যারেটিভ র্যাপ, আর এটা ছিল কনভারসেশনাল র্যাপ। আর যখন 23-এ কনভারসেশনাল র্যাপ আমাদেরটা বের হয়, তখন অলরেডি আলী হাসান আলী ওয়াজ ডুইং ইট। সো আমাদেরটাও বের হয়, আমাদেরটা 4 জন নিয়েছিল, আমি, তাবিব, সারা ভাই, শুভ্র ভাই অ্যান্ড তামিন। ইট ওয়াজ লাইক এ গ্রুপ প্রজেক্ট। একটা চায়ের দোকানের স্টোরি, যে চায়ের দোকানে কীরকম মানুষ আসে, কত রকম মেন্টালিটি, কারো পকেট মার হয়ে, পকেট থেকে টাকা চলে গেছে, কেউ আবার দেশের উপর মানে একদম বিরক্ত, কারো আবার কারেন্ট যায়, এটা প্যারা লাগতেছে। তো ওইখানে আমার একটা ক্যারেক্টার থাকে যে একদম সাক লন্ডা, যেটাকে হিন্দিতে বলে, মানে বাংলাতে বলতে গেলে একদম এখন যেরকম থাকে যে একদম টাফ, রাফ অ্যান্ড টাফ পুরুষ, যে কিনা কাউকে ভয় পায় না, নারী বিদ্বেষী মানুষ। তো এখানে একটা লাইন থাকে, পুরুষ মানুষ সোনার চামচ, বাঁকা হইলেও দামি, মাইয়া মানুষ উড়ায় খালি, ট্যাগা কামায় স্বামী। তো এইটা পজিটিভ আর নেগেটিভ সবাই খুব শেয়ার দিচ্ছিল। অ্যান্ড পরে মানে অনেকে আমাকে ভুল বুঝে যে আমি হয়তো ওইটাকে প্রমোট করতেছি, বাট না, ই ওয়াজ লাইক এ মকারি টু দ্যাট গায় যারা এরকম চিন্তা করে। তো এটাকে আবার ডিফেন্ড করা হয়, তো ইট ওয়াজ লাইক এ সং। ওইটাও ভালো যায়, 7-8 মিলিয়ন যায়। তারপর একটা অফ যায়, অফ গেল, তারপর আমার বিয়ে হলো। এখন মনে হচ্ছে নতুন আশরাফ হিসাবে, সিরিয়াস আশরাফ হিসাবে এই বরবাদ দিয়ে আবার স্টার্ট হলো, দেখি কতদূর আর যাওয়া যায়। আচ্ছা, এটা তো বললেন যে দেখি কতদূর যাওয়া যায়, তো সিরিয়াস আশরাফের কোনো সিরিয়াস প্ল্যান কি আছে? আচ্ছা, এই ব্যাপারে বলতে গেলে আমি একটা আমার লাইফের ফিলসফি আমি বলবো, যে আসলে যেহেতু আমার লাইফে যেমন অনেকেরই, আমার অনেক ফ্রেন্ডস আছে যেমন যাদের বাবারা করে গেছে মিউজিক, যাদের বড় ভাই মিউজিক করছে, বা কোনো একটা কাউকে বিট করার ওদের একটা ইচ্ছা থাকে যে বাবা থেকে বেটার করব, ভাইয়া থেকে বেটার করব, বা উমুক আঙ্কেল থেকে বেটার করব। আমার তো এরকম কোনো টার্গেট নাই, আর আমার কোনো কম্পিটিশনও নাই। আমার কম্পিটিশন আমার নিজের সাথে। তো আমি যতটুক যাব এটাই আমার জন্য ব্লেসিং। আর আমার নিজের একটা পার্সোনাল ইচ্ছা, এটা আমার জানি না যতদিন মিউজিক করতে পারি, যতদিন মানুষ চায়, শুনতে চায়, করব। তবে একটা ইচ্ছা আছে যে আমি যত রকম জনরা লাইফে শুনেছি, আমি অনেক গান পাগল, ছোটোকাল থেকে আমি অনেক গান শুনি, এখনও শুনি, ডিফারেন্ট জনরাস শুনি। তো আমার ইচ্ছা প্রত্যেকটা জনরার অ্যাটলিস্ট একটা করে গান বানানো, তারপরে রিটায়ারমেন্ট। আপনার সেই ইচ্ছা পূরণ কিংবা স্বপ্ন পূরণের জন্য শুভকামনা। আপনার কাছ থেকে আরও সিরিয়াস এবং আরও ফানি সব ধরনের গান পাওয়ারই আমাদের আশা থাকবে, সেটার জন্য শুভকামনা। তবে শেষ করার আগে নিঃশ্বাস শুনতে চাইবো আপনার কাছ থেকে। নিঃশ্বাস গানটার লিরিক্স, টিউন এবং গাওয়া আমার, মিউজিক অ্যারেঞ্জমেন্ট আদিব কবির, অ্যান্ড মিক্স ম্যাস্টারিংও আদিব কবিরই করেছে স্টুডিও বুকশেলফের ব্যানারে। ওকে, সো গানটা এরকম। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে, পুরো দুনিয়া জ্বালিয়ে দেব, করব ছারখার তোমায় না পেলে। থ্যাংক ইউ সো মাচ।